মানুষের দৃষ্টিশক্তি অন্যদিকে নিতে চাচ্ছে এখন। যখনই এইগুলি আসছে কখন, যখন বঙ্গবন্ধু কন্যা বললেন তিনি দেশে ফিরবেন, তারপরে এই ঘটনাগুলি ঘটানো হলো। আমরা অলওয়েজ বলে আসছি, আমরা যেমন বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, তেমনি প্রতিটা হত্যাকাণ্ডের, জিয়াউর রহমান হত্যার বিচার চাই, তাহের হত্যার বিচার চাই, খালেদ মোশাররফ হত্যার বিচার চাই, প্রতিটা যতগুলো মুক্তিযুদ্ধ এই পর্যন্ত মুক্তিযোদ্ধা যারা সেক্টর কমান্ডার ছিল, যাদেরকে বিভিন্ন সময় হত্যা করা হয়েছে, ইনক্লুডিং 1143 জন এয়ারফোর্সে যাদের হত্যা করা হয়েছে, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই। বিচার শুধু চাই না, যারা মারা গেছে তাদেরকে মরণোত্তর বিচার করতে হবে, মরণোত্তর বিচার করতে হবে, যে একটা সিম্বলিক থাকতে হবে যে এরা এটার সঙ্গে যুক্ত ছিল। এখন ওনারা কেন ধরলেন সেটা হচ্ছে বলতে হবে যে আর্মি এই ব্যাপারগুলো, তো আর্মির গোয়েন্দা বিভাগ আছে, আর্মির কি গোয়েন্দা বিভাগ নেই? আর্মিতে গোয়েন্দা বিভাগ আছে, তাহলে আর্মি কেন ধরলো না? কেন পুলিশের লোক এসে সেনা নর্মালি এই সব জায়গায় পুলিশ প্রশাসন আসে না, জানেন যে যে ডিওএইচএস গুলো যেখানে অথবা সেনানিবাসের ভেতরে কখনোই পুলিশ আসে না। তার মানে এইটা হচ্ছে একটা সাজানো নাটক। এই নাটকের অংশ হিসাবে অথবা তাকে দিয়ে এমন কোনো কিছু করানো হতে পারে যেটার দায়ভার হয়তো আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধাদের পরে চাপানো হবে, যে কারণে এই নাটকগুলি সাজানো হচ্ছে। এখন এইটা দুর্বল নাটক আমি মনে করি, যে যেরকম ফারুকি, ওই যে একটা মেয়ে যে সঞ্জিদা ইসলাম তন্নি, যে মুখে কেচাপ দিয়ে এসে বলছিল সে, এবং একটা লাঠি ভর দিয়ে এসে বলছিল সে প্রচন্ড আহত, তাকে মেরে ফেলতে চাচ্ছিল, সে মারা গেছে অলমোস্ট, কিন্তু দেখা গেল আসলে সে মুখে কেচাপ দিয়ে। সেই রকম অনেকেই আসছে, এই পর্যন্ত বোধহয় 400 কতজন টোটাল ফেরত এসছে। সুতরাং এটা কাকতালীয় বললে হবে না, এটা আসলে সুপরিকল্পিত ভাবে এই কাজগুলি করা হচ্ছে যাতে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা। এই পর্যন্ত ফিরে এসছে 512 জন জুলাই শহীদ, কারণ তাদের কবরে আযাব কম হচ্ছিল। সুতরাং এইটার সঙ্গে এই যে জুলাই যোদ্ধা বলা হচ্ছে, কারণ মুক্তিযুদ্ধের এগেইনস্টে এটা দাঁড় করানো হচ্ছে। তাহলে যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার হয়, ডেফিনেটলি আমরা চাই সেটা, তাহলে তাহের হত্যাকাণ্ডেরও বিচার হতে হবে। সেই ক্ষেত্রে খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের বিচার হতে হবে। খালেদ মোশাররফকে কারা হত্যা করলো, তাহেরকে কিভাবে কর্নেল তাহেরকে কিভাবে, সেটার একটা বিচার হয়েছিল যে কিন্তু সেইটার বিচার মরণোত্তর বিচার হতে হবে, যে শুধুমাত্র ছেড়ে দিলে হবে না, তাদেরকে সেইভাবে লেখা থাকতে হবে। যেমন ধরেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লাশ, যেটা ওনাকে কবর দেওয়া হয়েছিল পাকিস্তানে, তার কবরের উপর লেখা ছিল গাদ্দার, তাই তো? তাহলে ওই একভাবে যারা খুনি তাদের কবরের উপরে লেখা থাকতে হবে খুনি অমক, এ বঙ্গবন্ধুর খুনি, এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, এ কর্নেল তাহের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, এ খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এই প্রতিটা জিনিস লেখা থাকতে হবে তাহলে একইভাবে। সুতরাং এইটা কাকতালীয় বলতে পারেন না, এটা সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র চলছে যাতে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে ফেরত নেওয়া যায়। আপনি দেখছেন যে রিসেন্টলি আপনার পাকিস্তানের বেলুচিস্তান তারা স্বাধীনতার ডাক দিয়েছে, ঘোষণা দিয়েছে। এর আগে তারা বলেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। এটা তারা দ্বিতীয়বার তারা স্বাধীনতার ডাক দিয়েছে বাইরে থেকে, যে তারা একটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সও দিয়েছে, যেটা বাংলাদেশ যেভাবে দিয়েছিল। সুতরাং এইটা দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এটা সুপরিকল্পিত চক্রান্ত। এখন যদি প্রশ্ন করি যে এতই দেশপ্রেমিক জিয়াউর রহমান, আপনারা এখানে জানেন যে জিয়াউর রহমানের বাবা মা কবর কোথায়? পাকিস্তানে। উনি তো পাকিস্তান চলে গেছিলেন, উনি তো বাংলাদেশে আসেন নাই। ভারত যখন ভাগ হয় তখন উনি ডিসিশন নেন, উনি নিউজপ্রিন্টে কাজ করতেন, কেমিস্ট ছিলেন। উনি ডিসিশন নেন যে উনি বাংলাদেশে ফিরবেন না, উনি পাকিস্তানে থাকবেন, এবং পাকিস্তানে চলে যান। ওখান থেকে আর কোনোদিন ব্যাক করেননি। জিয়াউর রহমানের যে ভাইরা আছে তারাও কোনোদিন ব্যাক করেনি। জিয়াউর রহমানের এক ভাইকে বঙ্গবন্ধু চাকরি দিয়েছিলেন, কিন্তু অন্য ভাই, এক ভাই যুক্তরাষ্ট্রে থাকেন, এক ভাই যুক্তরাজ্যে থাকতেন, মারা গেছেন। কিন্তু জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, সেক্টর কমান্ডার ছিল। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, আমি এই ব্যাপার নিয়ে কিন্তু আপনার দেখতে হবে কোন পরিবেশে কোন পরিস্থিতিতে তারা বড় হয়েছে এবং কি তাদের ধ্যান ধারণা। আমরা সেটা আরেকটু দেখবো একটু পরে। শাহ আহমেদ লোপা, আপনি আপনার মন্তব্যটা শুনতে চাই। একই প্রশ্ন যেটা আমি করলাম, যে উনি 45 বছর পরে একজন খুনি,
তিনি ধরা পড়লেন, তাও আবার এমন সময় যে এই 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এর আগে জাতীয় পার্টি ছিল, কোনোদিন ধরা পড়লেন না, কিন্তু এসে ধরা পড়লেন এখন এই বিএনপি ক্ষমতায়, তাও তারেক রহমান প্রধানমন্ত্রী, ঠিক এই সময়, তাও আবার এই ডিএসএস এর মধ্যে। আপনার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাটুক দিয়ে যদি একটু শুরু করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দর্শকদের এবং জিয়া ভাই, মারুফ ভাই, আপনাদের দুজনকেই। প্রথম কথা হয়েছে যে আপনি যেটা বললেন এর ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? একটা সেনাবাহিনী, একটা সেনানিবাস, একদম সিকিউরড একটা এরিয়া, যেখান থেকে মানে প্রায় কত দশক, কত বছর, 45 বছর, রাইট? পরে একজন খুনি যিনি ধরা পড়লেন, মানে কত নাটকীয়। এবং সেই ধরাটাও সেনাবাহিনীর কোনো সংস্থার মধ্য দিয়ে নয়, গোয়েন্দা সংস্থা বা কোনো সংস্থা না, ডিবি যে ধরলো, মানে মানে নাটকীয়তার তো একটা নাটকীয়তা বলেন বা প্লট বলেন, যেটাই বলেন, একটা দুর্বল প্লট, অথবা এটার পরিকল্পিত একটা প্লট। কারণ এই লোকটাকে কোথায় ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হইতেছে সেনানিবাসের সাথে জিয়া পরিবারের এবং জিয়া রহমানের ফ্যামিলির সাথে সেনাবাহিনীর কিন্তু একদম শুরু থেকে 75-এর সময়কার থেকে একটা যোগসূত্র আছে। জিয়া থেকে, তারপরে জিয়া রহমানের ওয়াইফ খালেদা জিয়া, ওনাকে ভাবি বলেন, ম্যাডাম জিয়া বলেন, মানে যারা ওনার সমসাময়িক জিয়ার সময় ছিলেন তারা ভাবি বলতেন। হ্যাঁ, তো জিয়া ভাবি, তারপরে ম্যাডাম জিয়া, তো ওনাদের একটা ভালো সম্পর্ক সবসময় ছিল। এটা একটা মানে কানেকশন আর কি। এই কানেকশনটা অন্যরকম কানেকশন আর্মির ভেতরে ওনাদের একটা, এই জন্যই তো ওনারা এত বছর মইনুল হোসেন রোডের বাসায় ছিলেন। তো এই পুরো সময়টা এই লোকটা কোথায় ছিল? হঠাৎ করে কথা নাই বার্তা নাই এই লোকটাকে ওই এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় পাওয়া গেল কিভাবে? এখানে অনেকগুলো প্রশ্ন, না আপনার মতো আমিও এই কথা শোনার পর থেকে প্রশ্নের উত্তর খুঁজতেছি। কোনো না কোনো সিগনিফিকেন্স তো আছে মারুফ ভাই। কারণ এখানে একটা, আপনি যদি উইকিপিডিয়াতে দেখেন এই লোকের নাম আছে ওখানে, জিয়া অ্যাসাসিনেশন বলে উইকিপিডিয়াতে সার্চ করেন, তারপরে আমি বিভিন্ন জায়গায় গুগলে সার্চ করে দেখি, না, এটা যে হত্যাকাণ্ড নিয়ে যতগুলো লেখালেখি আছে ওনার নাম আছে, সেটা ঠিক, এনার নাম আছে, কিন্তু এই লোকটাকে, এবং আপনি দেখেন বারবার বিরোধী দলে থাকতে, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে খালেদা জিয়া যখন বিরোধী দলে ছিলেন, সকল সময়ে ওনাদেরকে কিন্তু এই প্রশ্নটার এবং এই বিতর্কের মুখে পড়তে হয়েছে যে আপনারা পাওয়ারে থাকতে, খালেদা জিয়া একটা লম্বা সময় ক্ষমতায় ছিলেন, 2টা টার্ম, তো আপনারা কেন আপনার স্বামীর হত্যার বিচার চান না? বা আপনাদের সন্তানেরাই বা কেন বা পিতৃ হত্যার বিচার জন্য ইনিশিয়েটিভ নেয় না? হ্যাঁ, তো কোনো কথা নেই, কারো মুখে কোনো কথা নেই পরিবার থেকে এবং তার দল থেকে। দলের কেউ তো ইনিশিয়েটিভ নিতে পারতো, কেউই নেয়নি। হঠাৎ করে এই লোকটার উদয়, তার উপর এইরকম একটা সিকিউর জায়গা থেকে, এবং সেনাবাহিনীর আভ্যন্তরীণ যত ঘটনা ঘটবে সেটাতে সেনাবাহিনীর যে সংস্থাগুলো আছে তারাই তো সেটাতে ইনভলভমেন্ট থাকার কথা। তারা খুঁজে বার করবে, তাদের কাছে ধরা পড়েছে, তাদের কাছে তথ্য আছে, সেই ভিত্তিতে তারা গ্রেফতার করেছে। কিছুই না, একজন মানে ডিবি যে ওনাকে গ্রেফতার করে এসছে, এটা আসলে পাবলিককে তো এখন অনেক কিছুই বলা যায়, পাবলিককে অনেক কিছু আমাদেরকে তথ্য দেওয়া হচ্ছে, আমরা শুনছি, খবরের কাগজগুলো অনেক কিছু লিখছে, বাট সব খবর তো আসলে মানে খুব ইজিলি মানুষ গ্রহণ করবে না। এটা ইটসেলফ খুবই মিস্টেরিয়াস ঘটনা। এটার এই রহস্যটার ভিতরে রহস্য কি আছে, এটা যখন আমরা পুরোটা তো আর জানতে পারি না কখনোই। বাংলাদেশের মানুষের সেই ভাগ্য নাই যে সত্য জানবে। বাংলাদেশের মানুষ মিথ্যাই জানে সবকিছু, বা আধা সত্য জানে, বা ভুল সত্য জানে, বা অর্ধ সত্য জানে, কিন্তু এটার ভিতরে একটা কোনো রহস্য আছে। এই যে আপনি বলছেন কোনো রহস্য আছে, এটা সবাই সাধারণ মানুষের ওই একই প্রশ্ন যে একটা রহস্য আছে। এখন সেই রহস্যটা কি হতে পারে? ধরুন এই ভদ্রলোক এত বছর পরে
উনি আসলেন, উনি তো জানতেন যে উনি বা আরো এই বিএনপি ক্ষমতায় আসছে। এর আগে এই আওয়ামী লীগ ক্ষমতা দিয়ে গেল, যাওয়ার পরে বা 2024-এর 5ই আগস্টের পরে ডক্টর ইউনূসের সময়ও উনি তো পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছিলেন যে এই মুহূর্তে আমার এই দেশে থাকা কোনোভাবেই নিরাপদ না। উনি এর আগেই বলছি উনি ইন্ডিয়ায় ছিলেন, তো এখন কেন একদম আয়শা ওই ঘরের মধ্যে, সেনাবাহিনীর ঘরের মধ্যে ঢুকলেন? অ্যাজ ইফ মানে কেজটা ফাঁদটা ওনার জন্য রেডি করা হয়েছে, উনি এসে মানে পাখি এসে ফাঁদের মধ্যে নিজের পাটা দিয়েছে। এটা একটু বেশি বেশি হয়ে গেল না? আমি সেই কথাটাই তো বলছি। মারুফ ভাই, উনি জি 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 করুন, আপনি বলেন এখন। 98 পর্যন্ত ইন্ডিয়াতে ছিল, তারপরে সে বাংলাদেশে ছিল। যে তথ্য পাওয়া যায় এখন পর্যন্ত, আমি যে যতটুকু পেয়েছি তাতে দেখা যায় উনি 98 সাল পর্যন্ত বা 2000 সাল পর্যন্ত ইন্ডিয়ায় ছিল, তারপরে সে থাকে না, সে বাংলাদেশে ছিল। বিএনপি জামাত জোট যখন ক্ষমতায়, তখন সে বাংলাদেশে ছিল। এবং আমি যাওয়া আসা করেছে, ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে যাওয়া আসা করেছে। আর্মি এটা জানে, কারণ সে তো ক্যান্টনমেন্টের ভিতরে, ডিওএইচএস ক্যান্টনমেন্ট, এইটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত। সুতরাং সেনাবাহিনী জানে যে এই ব্যক্তি কে। সেনাবাহিনীতে তার সমসাময়িক অফিসাররা জীবিত, তার বয়স 77। ভাই আমার প্রশ্ন আপনাকে, হ্যাঁ। আর্মি জানে যেই পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার, জিয়া পরিবারের মানুষজন জানে না ওনারা ভীষণ ভাবে ইনফ্লুয়েন্সিয়াল এবং পাওয়ারফুল পরিবার ইন বাংলাদেশ? ওনারা কি জানে না ওনাদেরকে আর্মিতে লোক নাই? ওনারা কি জানে না আমরা আমাদের মতো মামুলি মানুষরা খবর পেয়ে যাই সবকিছু? ওনারা কি জানে না যে ওনাদের জানে? আপনার দেখতে হবে, আপনার মনে আছে মাজেদ ধরা পড়ছিল, মাজেদ যখন আসছিল, মেজর মাজেদ, কারণ একইভাবে একে দিয়ে বয়ান তৈরি করা হবে। এক্স্যাক্টলি, এটা দিয়ে বয়ান তৈরি করা হবে আওয়ামী লীগের এগেনস্টে। সেই জন্য এই কাজটা, অথচ আওয়ামী লীগ কিন্তু তখন কেবল শেখ হাসিনা মে মাসে ফেরত আসে 17 তারিখে, আর জিয়াউর রহমান 30 তারিখে নিহত হয়েছে চট্টগ্রামে ওদের দুই গ্রুপের ভেতরে। আপনার সেখানে তো বদরুদ্দোজা চৌধুরী ছিল, সেখানে এই আপনার ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিল, কর্নেল অলিও ছিল, জানা যায়। এই যে মানুষগুলা, এরাও খুনের সঙ্গে, বলা হয় খুনের সঙ্গে জড়িত ছিল। এবং যেটা সবসময় শোনা যেত, যে আমরা যেটা শুনেছি তখন হচ্ছে যে এরশাদ সাহেব এইটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিল। কারণ এরশাদ সাহেবের মাধ্যমে উনি তখন এই 1 টাকায় বাড়ি, ক্যান্টনমেন্টে মানে গাড়ি বাড়ি সমস্ত কিছু পেলেন। আমি তো বললাম এরশাদ সাহেবের কোটায় তারেক রহমান ঢাকা তো মানে কোত্থেকে পাশ করছে ইন্টারমিডিয়েট কেউ জানে না, এনিওয়ে কোন ডিভিশন পাইছে জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মাল পরীক্ষা দিয়ে তো ভর্তি হননি। সুতরাং উনি ভর্তি হয়েছিলেন কিসে? প্রেসিডেন্টের একটা স্পেশাল কোটা থাকে, সেই কোটার ভিত্তিতে ভর্তি হয়েছিলেন। সুতরাং তিনি কিভাবে পিতৃহত্যার বিচার চান, যেখানে এরশাদ সাহেব যুক্ত ছিলেন? এরশাদ সাহেব তখন সেনাবাহিনীর প্রধান, সমস্ত কিছু টপকায়। এরশাদ পাকিস্তান থেকে আগত, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, তখন অনেক মুক্তিযুদ্ধ অফিসার ছিল। আমি জিয়াউর রহমান হত্যা ডেফিনেটলি বিচার চাই, কিন্তু মেজর জেনারেল মঞ্জু উনি মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু এই মুক্তিযোদ্ধাকে যেটা বলা হয় যে এটা হাত ছিল হচ্ছে, তা না হলে যখন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়, পুলিশের হাত থেকে কেন আর্মি ছিনিয়ে এলো, কেন তাকে হত্যা করলো? তখন তো বিএনপি ক্ষমতায়, তখন সাত্তার প্রেসিডেন্ট, MN হুদা ভাইস প্রেসিডেন্ট, ভুলে গেছেও চলবে না। এই জিনিসগুলো আসতে হবে যে কিভাবে, কারা তাকে মেজর জেনারেল মঞ্জুকে ছিনিয়ে নিল, কারা মেজর জেনারেল মঞ্জুকে হত্যা করলো। সে তো বলছে আমাকে থানায় নিয়ে চলো, আমাকে জেলে নাও, তারপরে আমি আমার স্টেটমেন্ট দিব। কিন্তু স্টেটমেন্ট না দিয়ে কেন তাকে হত্যা করা হলো, কি কারণ ছিল এইগুলোর পেছনে? এইগুলো তখন তো বিএনপি ক্ষমতায়। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল না, সমস্ত আওয়ামী লীগ নেতাদের জেলে ধরা হলো, জাসদের যারা মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো, তাদেরকে কোর্ট মার্শাল করা হলো, জেলের ভিতরে মানে লিখে দেওয়া হতো যে কি ভার্ডিক্ট কি। তাহেরকে যখন ফাঁসি দেওয়া হয় তখন আগের থেকে লিখে দেওয়া হচ্ছে, এই হাসানুল হক ইনু, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ সবই তো জেলে ছিল। তাহলে আপনি যদি দেখেন যে এই যে হত্যাকাণ্ডগুলি হলো, সেই হত্যাকাণ্ডগুলির বিচার হতে হবে, তাহলে এরা ক্ষমতায় থেকে কেন তখন
মঞ্জুরকে মানে বিচারের আওতায় আনতো, ট্রাইব্যুনাল হতো, আর্মি ট্রাইব্যুনালে হতো, কিন্তু কোর্ট মার্শাল, কিন্তু সেইটা তার বক্তব্য কেন দিতে দেওয়া হলো না, তার জবানবন্দি কেন হলো না, সেটাও প্রশ্ন এসে যায়। না, আপনি এই ক্ষেত্রে এই যে সালাম লোপা যে রহস্যের কথা বললেন, আপনি কি রহস্য দেখছেন? রহস্যটা কি হতে পারে, কোন দিকে মোড় নিতে পারে বা কিছু, এটা একটু ক্লিয়ার করতে পারেন কিনা কিছুটা? আমার যেটা মনে হয়, এখন দেখেন 14 দল বা মহাজোট, তারা একসঙ্গে মোটামুটি অনেক বছর ছিল, একে দিয়ে এমন বক্তব্য বা এমন কোনো নাটক সাজানো হবে যেটা দায়ভার, যে না, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিল। আওয়ামী লীগে যে তারা বলছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আওয়ামী লীগের বিচার করবে, কিভাবে বিচার করবে? তারা ওই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্র করবে, এইটা তারা চাচ্ছে, যেটা আমি বুঝি। না হলে এই অবস্থায় না হলে ডিবি কেন ওখানে যাবে? ওখানে তো সেনাবাহিনী যায়, সেনাবাহিনীর তো গোয়েন্দা সংস্থা আছে, সেনাবাহিনী তো তদন্ত করতে পারতো, সেনাবাহিনী তাকে গ্রেফতার করতে পারতো, সেনাবাহিনী তাকে কোর্ট মার্শাল দিতে পারতো। তারপরে এখনো তাকে তো কোনো দরকার নেই, তার তো কোর্ট মার্শাল হয়েছে, সে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সুতরাং তার তো কোর্ট মার্শাল একদিনের ভিতর হয়ে যাওয়ার কথা। তাকে কেন জামাই আদর করতে হবে? সে যদি আসলেই খুনি হয়ে থাকে, এবং যেটা যতদূর আমরা জানি সে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাহলে তার কোর্ট মার্শাল দিয়ে দিক। এটা তো সিভিল কোর্টে হয়নি, যেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যত বিচার হয়েছে সিভিল কোর্টে হয়েছে, এটা সামরিক আদালতে বিচার হয়নি, কিন্তু দুইটা ভিন্ন। সামরিক আদালতে যদি বিচার হয়, তাহলে তার কোর্ট মার্শাল সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার কথা। যেহেতু সেনাবাহিনীর কাছে যদি হস্তান্তর করে, তাহলে সেনাবাহিনী এখনই তাকে কোর্ট মার্শাল দিয়ে দিতে পারে। আর যদি এইখানে কোনো বক্তব্য বা কোনো কিছু আসে, তাহলে বুঝতে হবে যে এইগুলো বিরোধী দল বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানোর জন্য একে একটা সাজানো নাটক করবে, এর বাইরে আমি কোনো কিছু দেখছি না। আপনার কি মনে হয়, যে যেটা বললেন যে সাজানোর নাটক, এই নাটকটা কি হতে পারে? যে ভাই যেটা বললেন তেমনটাই, এমন কি হতে পারে যে ওনাকে, এই ভদ্রলোককে এমন কোনো ভাবে আশ্বস্ত করা হয়েছে যে না, তোমার মানে প্রাণ রক্ষা হবে, তুমি এই জিনিসগুলো আমরা যেগুলো চাই সেটা হলে হয়তো প্রাণ রক্ষা হতে পারে বা কিছু, কিসের আশ্বাসের ভিত্তিতে এত বছর পর উনি এসে এখানে ধরা দিলেন? আশ্বাস একদম ডেফিনিট করে তো আর বলা যায় না, তবে আমার কাছেও মনে হয় যে এখন দেখেন আপনি, আমাদের জেলখানায় কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠকরা আছেন, তাই না? হাসানুল হকমু আছেন, আমির হোসেন আমু আছেন, সেই সময়কার যারা দিকপাল মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা, তারা আছেন। প্রত্যেকের সাথেই, জাসদের সাথে জিয়ার এক ধরনের ঘটনা আছে। যেমন কর্নেল তাহেরের কথা যদি আপনি ধরেন, যেটা জিয়া ভাইকে আমি বলতে চাই, যে কর্নেল তাহেরের ফাঁসিটা যে 17 তারিখ সামরিক আদালতে হলো, 17 তারিখে ওনার রায় দিল, 21 তারিখে ওনাকে এক্সিকিউশন করে দিল। এবং সেটাতে কিন্তু 2011 সালে শেখ হাসিনা 22 মার্চ হাইকোর্ট এই বিচারকে সম্পূর্ণভাবে বেআইনি, অসাংবিধানিক এবং পরিকল্পিতভাবে করা হয়েছে এই হিসেবে রায় দিল। এবং এই রায়টা ছিল, এবং এক্সিকিউশনটা ছিল রায় দেওয়ার আগে কিন্তু প্রি ডিসাইডেড, মানে তারা আগেই ডিসিশন নিয়ে ফেলছে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হবে এবং তাকে এক্সিকিউশন করা হবে সেটাকে, তাই তো? এখন এই যে একটা রাজনৈতিক দল, একজন ব্যক্তি, তার সাথে জিয়া এবং জিয়ার সরাসরি একটা সম্পৃক্ততা আছে, তাই তো? মুক্তিযুদ্ধের সময় থেকে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এবং ঘটনা পরিক্রমায়, আবার তেমনি ভাবে আওয়ামী লীগের সাথেও কিন্তু জিয়া, কারণ এরা তো সবাই একসময় মুক্তিযুদ্ধ করেছে, তারপরে এক একজন এক এক আইডিওলজির দিকে চলে গেছে। যেমন সেভাবে চিন্তা করলে জিয়াউর রহমান আউট অফ দেম সম্পূর্ণ অন্যভাবে মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযুদ্ধের পরিপন্থী লোকদের সাথে, 71-এর বিরোধী লোকদের সাথে, যেটা তখনকার ইতিহাস যেটা বলে, তাদের সাথে অ্যালায়েন্স করে ফেলছে, তাই তো? এবং তার সময়ে, জিয়াউর রহমানের সময় সবচাইতে বেশি মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, ইনক্লুডিং কর্নেল তাহের, তাই তো? একটা ছোট্ট জিনিস অ্যাড করে দিই, ওই 2011 সালে আমার ওয়াইফ ও পড়তো জয়ার সঙ্গে, তো জয়া ওকে টেক্সট করছে যে এতদিন পরে বুকের থেকে বিরাট একটা পাথর নামলো,
হ্যাঁ, তো এখন যেটা হলো কর্নেল তাহেরের মেয়ে যে কর্নেল তাহেরের মেয়ে, তো এখন যেটা হলো সেটা আমি বলতে চাইছি, এই যে পুরা একটা সময়, এই মুহূর্তে দেখেন কারা আইনের আওতায় আছে, কাদের মানে একটা প্রহসনের বিচার হচ্ছে, আওয়ামী লীগের হচ্ছে, জাসদের লোক 14 দলের হচ্ছে, এবং কারা জেলে অন্তরীণ আছে। এই পুরো ঘটনাটাকে যদি আপনি চলে যান সেই সময়টাতে, সেই সময় যে ষড়যন্ত্র, কু, হত্যা এরকম হয়েছে, এখন কি আপনার সাথে মিল পান না আপনি? এই লোকটাকে হঠাৎ করে যে ধরলো, হঠাৎ করে এই লোকটাও এই জালে ফাঁদে পা দিল, তার মধ্যে কি আপনি কোনো যোগ সুযোগ পান না? আপনি যদি চিন্তা করেন চোখ বন্ধ করে সেই 70 দশকের সেই সময়গুলা, প্রেক্ষাপট হয়তো একটু 19-20 একটু ডিফারেন্ট, কিন্তু কথা তো একই। আপনি যদি এই লোকটাকে এখন যে ধরলো এতদিন, তাহলে যে এরশাদ, উনি যে বললো মেজর মনজুর, তাহলে 13 জনকে যে হত্যা করলো উইদাউট এনি মানে তাদের অ্যালিবাই, তাদের কোনো বিচার করার কোনো কিছুরই, সেই সময় জিয়া এবং এরশাদ যাদেরকেই হত্যা করেছে তারা নিজেদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিল না। এখন কি আত্মপক্ষের সমর্থনের সুযোগ আছে যারা জেলখানায় আছে, বা যারা মানে একটা ফলস আইনের মুখোমুখি, বিচারের মুখোমুখি হচ্ছে? আছে। তখনও সাজানো হয়েছিল, এখনো সাজানো হচ্ছে। এখন আমরা হয়তো দিন যাবে বুঝতে পারবো তাদের এই প্লটিংটা আসলে, প্ল্যানিংটা, এই ইয়াটা কোন দিকে তারা বয়ে নিয়ে যাবে। তবে শিওর যে এখানে টার্গেট করার, বলে না আমার টার্গেট হচ্ছে আমার এই মুক্তিযুদ্ধের পক্ষের এই আওয়ামী লীগ, 14 দল, জাসদ। আমার কাছে মনে হয় যে কোনো না কোনো একটা টার্গেট তো তাদের আছে, নাহলে এই ভদ্রলোক কেনই বা এসে এতদিন পরে ধরা দিল? বা সে তো জানি এটা বঙ্গবন্ধুর খুনিরা, বলা হয় যে, আপনারা জানেন, আমরা সবাই জানি, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তারা কেউ ব্যাংকক চলে গেছে, এই দেশ ওদেশ চলে গেছে না? সেই সময় একজন আর্মি অফিসারের নাম আসে, সেই সময় যারা নাকি পরবর্তীতে শুনি যে বঙ্গবন্ধুর জন্য ওই পরিবারই, আমি নাম বলতে চাচ্ছি না, মিছিল করেছে, কিন্তু সেই সময় কিন্তু হেলিকপ্টারে করে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে, কেউ থাকে না। এই লোক এখানে কেন আছে? তা আপনারা ওই এরিয়ার মধ্যে সবচেয়ে সিকিউর জোন, আর এই লোক এত বছর যাবৎ বাংলাদেশে আছে, জিয়া পরিবার জানেই না, হঠাৎ করে কেমন করে জানলো? হঠাৎ করে। এবং তারেক রহমানের আপনাকে বুঝতে হবে, আমি বটম লাইন যেটা বলতে চাই, জিয়াউর রহমান মারা যাওয়াতে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কারা হয়েছে, এটা বলেন আপনি আমাকে। জিয়াউর রহমান মারা যাওয়াতে বেনিফিশিয়ারি বিএনপি এবং জিয়া পরিবার। আপনাকে দেখতে হবে জিয়াউর রহমান যখন মারা যায়, আপনার মারুফ ভাই আপনার মনে থাকার কথা, লোপার হয়তো মনে নেই, কিন্তু আমি ম্যাট্রিকের রেজাল্ট দিচ্ছে তখন, আমাদের ম্যাট্রিকের রেজাল্ট দিচ্ছে, আমার মনে আছে, আমি তখন শেখ সাহেব বাজারে থাকি, আমি আজিমপুরে, আমাদের অনেক বন্ধু বান্ধব সবাই ওদিকে থাকে, গেছি কলোনির থেকে আসতেছি, তখন হঠাৎ করে শুনলাম জিয়াউর রহমান মারা গেছে। ম্যাটার অফ ফ্যাক্ট এই চায়না বিল্ডিং এর গলিতেই মেজর জেনারেল মঞ্জুর বাবা মা থাকতেন, চায়না বিল্ডিং এর গলিতে। এখন আমরা তখন দেখানো হলো যে তখন টিভি একমাত্র বাংলাদেশ টেলিভিশন, যে একটা ভাঙা ব্রিফকেস, এক ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া কোট, এই তার সম্পদ। তাহলে এটা আমার কথা না, কোট করে বলতেছি, এই যে আপনার এটা হচ্ছে ফকা চৌধুরী, উনি বলছেন তাহলে কোকো 1, কোকো 2, কোকো 3, কোকো 4, কোকো 5 কোত্থেকে আসলো? 1 টাকায় বাড়ি পাওয়া গেল কোত্থেকে? বাড়িগুলো যে পেলেন, এই বাড়িগুলো কোত্থেকে পেলেন? কিসের টাকায় পেলেন? কোথার থেকে পেলেন? কার টাকা দিল? কে দিল? সুতরাং এইগুলো আগে নাকে খদ্দা হয়েছে। যেটা বলা হয় যে, বারবার বলা হয় যে আপোষহীন কাকে বলে? যিনি স্বামী হত্যার বিচার চাইতে পারেন। আমি সংসদে দাঁড়িয়ে সুরঞ্জন সেনগুপ্ত বলেছেন যে আপনারা জিয়াউর রহমান হত্যা বিচার করেন, আমরা পূর্ণ সমর্থন দিব। 91 সালের পরে যখন বেগম জিয়া ক্ষমতা আসে, কিন্তু ওনারা একটা টু শব্দ করেন নাই। সুতরাং এইগুলি আপনার বুঝতে হবে, সমস্ত সুবিধা পেল। এরপরে এসে দেখা গেল যে এই যে
খাম্বা বসালেন, উনি ইলেকট্রিসিটি নেই, এইগুলোর জন্য করলেন। এর বাইরে যেটা করছেন, মালয়েশিয়া যেতে তখন টাকা লাগতো 10,000 টাকা। তারেক রহমান বললেন হাওয়া ভবনে, বললেন যে না, আগে আমাকে 1 লাখ টাকা করে পার পার্সন দিতে হবে, তারপরে মালয়েশিয়া। তার মানে ওইটা যে দাঁড়ালো 1,10,000 বা 20,000 টাকায় যে পড়লো। এই যে চান্দা পার্টি আদায় করার, নাহলে যে আপনি দেখেন যে তারেক রহমান 17 বছর লন্ডনে থাকে, তার ইনকাম কি ছিল, পড়ালেখা কি করছে, তার ওয়াইফ ডাক্তার, মেধাবী ছাত্রী, উনি চাকরি করেন না, ওনাকে চাকরি করতে দেন নাই, গেল। ওনার ভাই মালয়েশিয়া থাকতেন, এই টাকার উৎস কোথায়? একজন মেজর জেনারেল বাংলাদেশে ওই সময় বা সরকার প্রধান কয় টাকা বেতন পেত, কয় টাকা তার ইয়ে ছিল, সেই টাকা দিয়ে কিভাবে এত এইভাবে আলিশান ভাবে থাকতে পারে একজন মানুষ? সেটা বুঝতে হবে যে বেনিফিশিয়ারি কে ছিল, এবং শুধু বেনিফিশিয়ারি না, তারা আরো বেনিফিশিয়ারি হয়েছে যে এই যে বাংলাদেশের ভিতরে একটা ইমোশন কাজ করে, জিয়াউর রহমানকে হত্যা করছে, এই হত্যার ভিতর দিয়ে তারা তাদের রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে। আমরা হ্যাঁ, আমি একটু শেষের দিকে চলে আসছি। সালামাত রূপা, আপনি যদি একটু বলেন খুব ছোট করে যে ধরুন আমরা যে আলোচনাটা করছি, আমাদের মাথায় যে প্রশ্নটা তৈরি হয়েছে, তাই না, বা কৌতূহলটা এসছে, সাধারণ মানুষ যদি অর্থাৎ ধরেন সামনে এখন আমরা 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে যদি শুনি যে এই মেজর মোজাফফর হোসেনের মুখ থেকে এমন কোন চাঞ্চল্যকর তথ্য বা বক্তব্য বের হয়ে আসলো, তো সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা উঠবে কিনা যে এটা নাটক বা জজ মিয়ার মতো কোনো একটা কিছু হতে যাচ্ছে, নাকি শুধু আমাদের মাথায় এই নাটকের প্রশ্নটা উঠবে? কি মনে হয় আপনার, রূপা? সাধারণ মানুষের, আপনি যদি বলেন যে একটা স্পার্ক হবে কিনা, সাধারণ মানুষ এটা নিয়ে ভাববে কিনা, মারুফ ভাই, সাধারণ মানুষ এখন মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সিকিউরিটি কিছু নাই। আপনি যদি ম্যাসিভ কোনো মানে আন্দোলিত হয়ে যাবে বা অবাক হয়ে যাবে বা এটা নিয়ে চর্চা শুরু হবে সাধারণ মানুষের মধ্যে, আমার এরকম মনে হয় না। কারণ এই বিষয়টা নিয়ে অনেক ধরনের গ্যাপ আছে, সাধারণ মানুষের মধ্যেও অনেক দ্বিধা, দ্বন্দ্ব, প্রশ্ন এগুলো আছে। সাধারণ মানুষ জানে না ঠিক মতো একজন মেজর মঞ্জুরের ভূমিকা কি ছিল বাংলাদেশের স্বাধীনতা। এটা আমাদের ব্যর্থতা আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। সাধারণ মানুষ জানে না একজন কর্নেল তাহেরকে, সাধারণ মানুষ জানে না সেই সময় যত সেনা অফিসারদেরকে মারা হয়েছে ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা ছিল, সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার, তারপর কোম্পানি কমান্ডার ছিল, এগুলো কেউ জানে না। এটা আমাদের ব্যর্থতা আছে, আমরা ইতিহাসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারি না, আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি নাই। তবে এটা ঠিক, এরপরে আজকে যদি একটা বক্তব্য এই লোককে দেওয়ানো হয়, তারপরের যে কনসিকুয়েন্সেসটা বা তারপরের যে ছকটা তারা খেলবে, সেটা নিয়ে সাধারণ মানুষ প্রচন্ড ভাবে আন্দোলিত হবে এবং সেটা এনাদের বিরুদ্ধে যাবে, এতটুকু আমি বলতে পারি। আমি একটা ছোট্ট ঘটনা বলে আজকের বক্তব্যটা আমি শেষ করব। আমরা আসলে কিছু মনে রাখি না। আমরা যেটা বললেন, আমি আসলে অনেক ছোট ছিলাম, কিন্তু এই পরিবারটার মধ্যে যেহেতু আমি বড় হয়েছি, আমি জন্মেছি, আমি অনেক কিছু শুনেছি ব্যক্তিগতভাবে। তো জিয়াউর রহমানের ওয়াইফ, উনি কিন্তু খুব মানে ঘরোয়া একজন মানুষ ছিলেন, তৎকালীন আর্মি অফিসারের ওয়াইফ, এবং জিয়াউর রহমান নিজে একজন মুক্তিযোদ্ধা, উনি কিন্তু দাপুটে একজন সেনা অফিসারও ছিলেন, আপনারা সবাই জানেন। তো কিন্তু উনি সবসময় ঘরেই থাকতেন, মানে ঘরকন্নার কাজ করতেন, এরকম ঘরে থাকতেন আর কি। উনি বাইরে অত যেতেন না বা বাইরের কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিলেন না। পলিটিক্যাল কাজ তো দূরের ব্যাপার, আমি খালেদা জিয়ার কথা বলছি। যখন নাকি জিয়াকে মারা হয়, আমি শুনেছি এই ঘটনাটা, জিয়াকে যখন মারা হয়, জিয়া মারা যাওয়ার খবরটা পায়, তখন, কারণ আপনার বুঝতে হবে ওই সময়ে জিয়ার যারা মন্ত্রী পরিষদে ছিল ম্যাক্সিমামই মুক্তিযোদ্ধা, ম্যাক্সিমামই কর্নেল তাহের বা মঞ্জুর বা এই গ্রুপটা কিন্তু সবাইকে চেনে, সবাই পাকিস্তান আর্মি থেকে এসে মুক্তিযুদ্ধে করছে, তাই না? কর্নেল তাহের, মেজর মঞ্জুর তো পালিয়ে এসেছে, হেঁটে, রাস্তায়, ট্রেনে, গাড়ি চলে, আপনারা গল্পটা পড়েন। মেজর মঞ্জুরের প্রেগনেন্ট ছিল, ওনাকে কাঁধে করে নিয়ে ওনারা পালিয়ে এসে মুক্তিযুদ্ধে জয়েন করেছে কর্নেল তাহেরের মঞ্জুর সাহেব। তখন যখন নাকি জিয়াকে হত্যা করা হয়, তখন জিয়ার মন্ত্রী পরিষদের 3 জন, আমি নাম বলতে চাচ্ছি না, যার কাছ থেকে শোনা ঘটনাটা, ওনারা বলছেন ম্যাডামের বাসায় যাই, ম্যাডাম কে এখন পার্টিটার কি হবে,
দলটার কি হবে? কারণ ম্যাডাম তো আসলে এগুলো কিছু বোঝেন না। হ্যাঁ, তারপর ওনারা যখন ওনার ঘরে গেলেন, গিয়ে উনি দেখেন খালেদা জিয়া তো ভীষণ সুন্দরী একজন নারী ছিলেন, অনেক অনেক যোগ্য ছিলেন, ডেফিনেটলি 100%। তো উনি জিয়া যেই চেয়ারটাতে বসেন, মাঝখানের চেয়ারটাতে উনি পায়ে পা তুলে বসে আছেন। বলছে আমি এমন ভাবে বসা দেখেছি, আমার বাবাকে বলা ঘটনাটা, আমি ছিলাম, আমি শুনেছি। বলে সাইদ আমি এমন ভাবে বসা দেখেছি উনাকে, উনি একজন মন্ত্রী ছিলেন জিয়ার সময়। বলছে তখনই আমি বুঝেছি ম্যাডাম পেরে যাবেন। এই যে ঘটনাটা আমি আপনাকে বললাম, ঘটনার ভিতরে অনেক ঘটনা থাকে, সে ঘটনাগুলা সাধারণ মানুষ জানতে পারে না। সেই ঘটনাগুলো জানার তার মানে আমি প্রসঙ্গত একটু লম্বা হয়ে যাচ্ছে শোটা, কিন্তু প্রসঙ্গত তার মানে ওই যে অনেকে বলছিলেন যে তারেক রহমান যখন দেশে আসলেন, খালেদা জিয়া মারা গেলেন, কিন্তু সেই মার মারা যাওয়া বা মার শোকটা তারেক রহমান কতটা উপভোগ করেছেন, নাকি নিজের ক্ষমতায় কখন বসবেন সেইটার দিকে বেশি নজর ছিল, এইটা নিয়েও কিন্তু একটা কৌতূহল। অনেকে ভয় বলেন না, কিন্তু মিল কিন্তু ওইখানটা অনেকটা আছে। যে বা 40 দিনও পার হয়নি, তার মধ্যে তিনি নির্বাচনী সভা সমাবেশে যোগ দিলেন, 3 দিনের মাথায় তিনি মিটিং করা শুরু করে দিলেন, অথচ মা মারা গেলেন। এই জায়গাগুলোতে আপনার 1 মিনিটে যদি ছোট করে একটু বলেন যে যদি বলেন, আমার কাছে মনে হয় খালেদা জিয়া অনেকে হয়তো ক্লিনিক্যালি ডেড ছিলেন। আর রাজনীতিতে না আপনাকে অনেক সময়, এটা আমি মানে পার্সোনালি আমার মতামত, রাজনীতিতে অনেক সময় আপনাকে ইমোশনটাকে কন্ট্রোল করতে, আমি মনে করি না যে কোনো বাচ্চা, কোনো সন্তান তার মায়ের মৃত্যুতে কষ্ট পাবে না, এটা আমি মনে করি না। তো নিশ্চয়ই উনি কষ্ট পেয়েছেন, একজন প্রধানমন্ত্রী হন আর উনি প্রধানমন্ত্রী হবেন, তাতে কি ওনার নিজের মেয়ে আছে, উনি কি ওনার মায়ের মৃত্যুতে কষ্ট পান নাই? পেয়েছেন। তো রাজনীতিতে অনেক সময় অনেক ইমোশন আমরা দেখতে পাই না, সেজন্য তো বললাম ঘটনা যেমন আমরা দেখতে পাই না, ইমোশন আমরা দেখতে পাই না। ইমোশনকে হাইড করে রাখতে হয় একজন রাজনীতিবিদের, একজন ডক্টরের, একজন উকিলের। তো অনেক ধন্যবাদ। আপত্তি নেই, বলেন। জি করেন। হ্যাঁ, আপনাকে দিয়ে শেষ করতে চাই, যে নাটকের কথা আপনি বললেন, লোপাও বললেন, তো এই নাটকটা যখন যদি হয়, হয়তো বা হবে না, আমরা আশা করি যে অন্তত পক্ষে কোর্ট মার্শাল হলে সেটা যা শাস্তি সেটা হয়তো কার্যকর যদি হয়ে যায়, তাইলে আর এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। এবং আমরা যে এখন সন্দেহবশত যে আলাপ আলোচনা গুলো করছি, কৌতূহলের জায়গা থেকে আলাপ আলোচনা করছি, মানে সিমটম অনুযায়ী, উপসর্গ, যে যেইভাবে তাকে ধরা হলো, যদি এইভাবে যদি ধরা না হতো, এই জায়গা থেকে যদি ধরা না হতো, তাইলে হয়তো এত কৌতূহল, এত প্রশ্ন উঠতো না। তো যদি ওরকম নাটকীয় কিছু হয়, সেই ক্ষেত্রে মানুষের মধ্যে এটার প্রতিক্রিয়া কি হতে পারে? মানে আপনি একটু আগে বললেন, হতে পারে আওয়ামী লীগের নাম বলানো হইতে পারে, কিংবা এমনও হতে পারে যে সরাসরি শেখ হাসিনার নামও বলানো হতে পারে। যদি তাই হয়, তাহলে প্রতিক্রিয়া কি হতে পারে? কাদের প্রতিক্রিয়া কি হতে পারে? আমার মনে হয় না জনগণ এখন অনেক কিছু বুঝে, অনেক সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ, মানুষ বুঝতে পারছে, সুতরাং এইটা খুব বেশি হবে না। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতি, ওকে, বঙ্গবন্ধুকে হত্যা করছে কে? সেনাবাহিনী। আপনার জিয়াউর রহমানকে হত্যা করছে কে? সেনাবাহিনী। মেজর জেনারেল মঞ্জুকে সেনাবাহিনী। আপনার কর্নেল তাহেরকে সেনাবাহিনী। খালেদ মোশাররফকে সেনাবাহিনী। তাহলে একজনের নামে শেষ প্রথমে লাগাই দিলেন শহীদ, বাকিরা কি দোষ করলো? একজনকে হিরো বানাতে চেষ্টা করার জন্য তাকে শহীদ নাম দিলেন। কোন ধর্মে যুদ্ধ গেছিলেন জিয়াউর রহমান যে উনি শহীদ হবেন? তাহলে অন্যদের নামে লাগান না কেন শহীদ? এটা রাষ্ট্র করছে, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে। আবার দেখেন জিয়াউর রহমানের মাজার বলে, জিয়াউর রহমান কোন অলিয়া উলিয়া ছিল? কই কর্নেল তাহেরের কবরকে তো বলা হয় না, কই যে বঙ্গবন্ধুর কবরকে তো বলা হয় না। এগুলি হচ্ছে যে বিভিন্নভাবে তারা সৃষ্টি করতে চেষ্টা করবে, একটা ন্যারেটিভ, অনেকগুলো ন্যারেটিভ দাঁড় করাতে চেষ্টা করবে। এখন জনগণ একসেপ্ট করবে কিনা আমার মনে হয় না এই যুগে জনগণ একসেপ্ট করবে বলে, তাদের কাছে অনেক তথ্য আছে। কারণ যার কোর্ট মার্শাল হয়ে গেছে সেনাবাহিনী, তখন দে হ্যাভ টু এক্সিকিউট রাইট ওয়ে। সেইখানে যদি কোনো বিবৃতি বা আসে, তখন বুঝতে হবে যে এটা একটা নাটক।
যদি তার কোর্ট মার্শাল হওয়ার আগে কোনো বক্তব্য তার কাছ থেকে আসে বা কোনো সাক্ষাৎকার আসে, তাহলে বুঝতে হবে এই সম্পূর্ণ জিনিসটা ছিল সাজানো নাটক। আর যদি না আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আসলেই সে গ্রেপ্তার হয়েছিল। একেবারে আমি যদি বলি 3টা ফেজে উনি এই প্রত্যাবর্তনের ব্যাপারে এমফাসাইজ করলেন। প্রথমার্ধে তিনি এবছরের ভিতরেই দেশে ফিরবে এরকম একটা ব্যাপার ছিল। দ্বিতীয়ার্ধে যে তিনি খুবই জোর দিয়ে বললেন যে তিনি এবছরে দেশে ফিরতে চান। তৃতীয়ার্ধে একবারে মাসের নাম ধরে ডিসেম্বরের ভিতরে তিনি আসলে প্রত্যাবর্তন করবে। কথাটা 6 মাস এই বছর একেবারে ডিসেম্বরে সিগনিফাই করে তিনি বললেন। এই জায়গাটায় প্রথম কথা হচ্ছে যে কোথা থেকে আসলে এই আশ্বাসটা বা এই আন্তর্জাতিক সহমর্মিতা বা সহযোগিতা জায়গাটা তিনি দেখছেন যে এরকম একটা ডেথ ট্র্যাপে আসলে কথা এত গুরুত্বের সাথে এত জোরের সাথে উনি বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যাপারে বললেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে এটি কি প্রত্যাবর্তন নাকি প্রত্যার্পণ, দুটি বিষয় নিয়ে কিন্তু বেশ বিতর্ক আছে এবং এই দুটি শাব্দিক দ্বন্দ্বের কারণে কিন্তু পুরো কর্মসূচিটাই কিন্তু উল্টে যেতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটা বলছে আমরা শুনছি, সেটা হচ্ছে প্রত্যাবর্তন। আপনারা সরকারের যদিও খুব কম সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীকে শুনেছেন, আইনমন্ত্রীকে শুনেছেন, যতটুকু শুনেছি আমরা সেই জায়গাটায় তারা বলার চেষ্টা করছে প্রত্যাবর্তনের সুযোগ নয়, প্রত্যার্পণের ব্যাপারে ইতিমধ্যে তার সাথে কথা। তাহলে কথাটা আসলে কি, প্রত্যাবর্তন নাকি প্রত্যার্পণ? প্রত্যর্পিত শেখ হাসিনা হবেন না, আর প্রত্যর্পিত না হলে সরকার কতটুকু সামাল দিতে পারবে এই বিষয়টা। আসলে এর আগের কথা হচ্ছে যে প্রত্যাবর্তিত হলে প্রধানমন্ত্রীর জন্য পথটা কতটুকু সুগম হবে বা কতটুকু সহজ হবে সেই বিষয়টা নিয়ে সরকারের পক্ষ থেকেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং জটিলতা সৃষ্টি করার চেষ্টা রয়েছে। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে দেখুন, আমরা 24-এর আন্দোলনটাতে দেখেছি, এই জায়গাটায় আমি একটু আলোচনা করতে চাই যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার্স, যখন একটা পলিটিক্যাল পার্টি, যখন একটা রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক আচরণ করে, সেই জায়গাটা থেকে মোটিভেশন দরকার হয় একটা বিগ চেঞ্জের জন্য, যে একটা পলিটিক্যাল পার্টি বা একটা পলিটিক্যাল রাজনৈতিক গোষ্ঠী তারা তাদের একটা পরিবর্তনের জন্য বা তাদের পাওয়ার স্ট্রাগলের অংশ হিসেবে, মানে স্বভাবতই তো আসলে প্রত্যেকটা রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতাকে ধরে রাখতে চায় বা ক্ষমতায় যেতে চাওয়ার জন্য যে পাওয়ার স্ট্রাগলটা করে, এটাকে আমরা ডেমোক্রেটিক ফর্মে আসলে রাজনীতি বলছি আমরা ইন্টারন্যাশনাল রিলেশনের এরেনা থেকে। তো সেই জায়গাটায় আমরা যেটা দেখেছিলাম যে দুটা মোটিভেশন, অর্গানাইজেশনাল বিহেভিয়ার্স এর দুটা মোটিভেশন আমরা দেখেছিলাম। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন, একটা হচ্ছে ইন্ট্রেসিভ মোটিভেশন। ইনস্ট্রুমেন্টাল মোটিভেশনে আমরা দেখেছি যে আমেরিকার পক্ষ থেকে, ডিপ স্টেটের পক্ষ থেকে তারা টাকা নিচ্ছে, বিভিন্ন এনজিও এটার সাথে সম্পৃক্ত হয়ে গেল, সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা, বিভিন্ন ধরনের বিষয়, বিভিন্ন নিউজ মাধ্যমকে, গণমাধ্যমকে ম্যানিপুলেট করা হয়ে গেল এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়িয়ে দেওয়া হলো। এভাবে কিন্তু হিংসাটা ছড়িয়ে গেল সেপারেট, মানে এটাকে আমরা বলবো যে এই যে মানে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন, এই মোটিভেশনটা কিন্তু এই আন্দোলনকে খুব বেশি বেগবান করেছে, 24 আন্দোলনকে। আরেকটি গুরুত্বপূর্ণ মোটিভেশন কিন্তু ছিল, আপনারা যেটা শেষ অর্থে এসে দেখলেন যে এক দফাটা আসলে আওয়ামী লীগের পদত্যাগ, এক দফা আসলে আওয়ামী লীগকে মানে তাদেরকে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে ব্যাপারটা এরকম না। এক দফাটা আসলে অন্তর্নিহিত যেটা ইন্ট্রেসিভ মোটিভেশন, সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে বা তাকে হত্যা করতে হবে। এই যে একটা ব্যাপার, এই ইন্ট্রেসিভ মোটিভেশনের উপরে কিন্তু আপনি বিএনপি বলেন, এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, যত যা বলেন, সব কিন্তু সব মত, আওয়ামী বিরোধী মত কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু এই মোটিভেশনের উপরে তাদের যে আন্দোলনটা সেটাকে সফল করেছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। আমি এই যে আজকের পজিশন, সেই পজিশনে এসেও কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখছি যে বাংলাদেশ আওয়ামী লীগ এই জায়গাটায় কোনো রাজনৈতিক বন্দোবস্ত রাখতে পারছে কি পারছে না, আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু কি করতে পারছে কি পারছে না, মিছিল কতটা হলো কি হলো, তারা চেষ্টা করে যাচ্ছে। এই জায়গাটায় নেতৃত্বের শূন্যতা আছে, সঠিক পরিকল্পনার অভাব আছে, সেই জায়গাটায় রাষ্ট্রযন্ত্রের একটা কৃত্রিম প্রেসার আছে। বিএনপি থেকে শুরু করে জামাত, এনসিপি সকলে কিন্তু একটা রাজনৈতিক সাপ্রেশন আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তাদের জায়গা থেকে চেষ্টা করছে।
প্রবলেমটা এই জায়গায় যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ খুব ভালোভাবে বোধ করছে যে ইন অ্যাবসেন্স অফ শেখ হাসিনা তাদের কর্মসূচি বলেন, তাদের পরিকল্পনা বলেন, তাদের সহযোগিতা বলেন, সহমর্মিতা বলেন এবং নেতৃত্বের দৃঢ়তা বলেন, সেই সকল বিষয়গুলোই কিন্তু একেবারে কেন্দ্রীভূত হয়ে আছে একটি সিদ্ধান্তের উপরে, অর্থাৎ শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে। তো সেই বিষয়টা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে অন্যান্য আওয়ামী লীগের নেতা কর্মীরাও এটাকে বোধ করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যাপারটির সাথে অনেক কিছু নিহিত আছে। সেই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশে এই বিষয়টা হয়েছে, খুব অর্গানিক পলিটিক্স আমি বলবো। আর এই জায়গাটায় গুরুত্বপূর্ণ যেটি আছে যে দেখুন, আপনি নেপালের ঘটনাটা শুনেছেন কিনা, এই কয়েকদিনের ভিতরে আবার যে বালেন সরকার বসেছিলেন, সেই বালেন্দ্র সরকারের বিরুদ্ধে আবার কিন্তু আন্দোলন জোরদার হচ্ছে। তো এই যে আমরা যে প্যাটার্ন গুলো দেখছি আসলে যে ইন্টারভেনশনে, যেটা আমরা পড়ে থাকি আসলে খুব টেক্সট বইয়ের, আমি বলবো যে ইন্টারন্যাশনাল রিলেশনের খুব কোর থিওরিতে পড়ানো হয় যে থার্ড পার্টি ইন্টারভেনশন, কখন একটা দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অন্য দেশের উপরে ইন্টারভেন্ট করে বা নাক গলায় বা তাদের যে ইনফ্লুয়েন্স সেটা খাটানোর চেষ্টা করে। সেই জায়গাটায় আমরা একটা মাল্টিপোলার ডাইমেনশন অফ ইন্টারভেনশন দেখছি যে এই সরকার ততক্ষণ এই আন্তর্জাতিক গোষ্ঠীরা ততক্ষণ পর্যন্ত ইউনূস প্রশাসনকে সহযোগিতা করেছে যতক্ষণ পর্যন্ত তারা প্রয়োজন মনে করেছে। তারপরে কিন্তু একটা নির্বাচন নিয়ে সেখানে বিএনপি কে জয়ী করানো, সেখানে একটা পাতানো নির্বাচন করে জামাতকে বিরোধী দলে একটা ড্যামি বিরোধী দল হিসাবে বসানো, সেই অঙ্কটা ছক কষে সফল করা, সেখানে আওয়ামী লীগকে অ্যাবসেন্স রাখা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টিকে সামনে রেখে বারবার সরকারের সাথে নেগোসিয়েশন করা। ব্যাপারটা হচ্ছে কি যে এই আন্তর্জাতিক গোষ্ঠীগুলো যে মাল্টিপোলার ডাইমেনশনে ইন্টারভেনশনকে নিয়ে গেছে, সেখান থেকে আসলে একটা সাস্টেনেবল গভর্নমেন্ট পাওয়া, একটা সাস্টেনেবল গভর্নেন্স পাওয়া অত্যন্ত কঠিন। আমি বলছি না যে বাংলাদেশ আওয়ামী লীগ কালকে রিটার্ন করার পরে বাংলাদেশের সার্কামস্ট্যান্সেস কি হবে, তারপরে কিরকম হবে কি হবে না, এটা পরের ঘটনা। কিন্তু এই জায়গাটাই কিন্তু যে আন্তর্জাতিক গোষ্ঠীদের যে প্রত্যেকটা মহলের সাথে, আপনি কি বিশ্বাস করেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা কর্মীদের সাথে আমেরিকার যোগাযোগ নেই? অবশ্যই আছে। বিএনপির সাথে নেই? অবশ্যই আছে। জামাতের সাথে নেই? অবশ্যই আছে। সকলের সাথে আছে। কখন কোন আমরা তো দেখলাম কালকেই এই যে বাংলাদেশে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা গিয়ে মামুনুল হকের সঙ্গে বৈঠক করলো তার চেম্বারে গিয়ে। একদমই। আপনি কি মামুনুল হকের কোন রোল দেখেন? বাংলাদেশে 5ই আগস্টের পরে মামুনুল হককে যেভাবে দেখার কথা ছিল সেভাবে কি আপনি দেখেন? অন্যান্য জামাতের যারা আছেন তাদের মতো কি মামুনুল হককে দেখেন? মামুনুল হক তো একটা বড় স্টেক হোল্ডার এই আন্দোলনে, জামাত শিবিরের সাথে বিএনপির সাথে তো একটা বড় স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছে। তারপরে তাকে এত নিউট্রাল অবস্থায় কেন দেখেন? কি বিষয় আশায় হতে পারে? এটা কিন্তু খুব, দেখুন, কাকতালীয়। রাজনীতিতে আমি পরম মিত্র বা পরম শত্রু বলে কাউকে মনে করতে হবে, বিবেচনা। আমি আপনাকে যদি সরাসরি মানে সাধারণ মানুষের মতো, একদম গ্রাসরুট লেভেলের একজন মানুষের মতো যদি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে আছেন, তিনি এখন দেশে ফিরবেন, নেতাকর্মীদের নিয়ে ফিরবেন, বাংলাদেশে তার 1,00,000 কোটি সমর্থক অনুসারী শুভাকাঙ্ক্ষী আছে, তারা তাকে স্বাগত জানাবে। সরকার কি করলো না করলো এই ব্যাপারগুলো বা ওই সময় ফেরার দিন, ফেরার ক্ষণটি কেমন হবে, বিস্ফোরণ মুখী কিছু হবে নাকি একদম শান্তিপূর্ণ হবে, সেটি ভিন্ন। এই দৃশ্যটি আমরা যদি আলাদা করে রাখি, কিন্তু শেখ হাসিনা ফেরার ইস্যুটিতে আসলে কি ধরেন আন্তর্জাতিক মহল, আপনি আমেরিকার কথা মাঝখানে বললেন, তো এই আমেরিকা কিংবা চায়না কিংবা রাশিয়া বা পাকিস্তান বা অন্য কোনো দেশ আসলে তাদের কতটা নজর রাখার দরকার আছে, বা যদি দরকার থাকে কেনই বা সেটা তারা আদৌ নজর রাখছে কিনা, গুরুত্ব দিচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? শতভাগ। বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনে আমি এতটুকু আপনাকে বলতে পারি যে এই প্রত্যাবর্তনে আপনি যে সকল শক্তিধর আন্তর্জাতিক মহলের নাম নিলেন, সকলের সম্মতিতে, সকলের সদিচ্ছায়, সহযোগিতা, সহমর্মিতায় তিনি বাংলাদেশে ফিরবেন এবং তার এই প্রত্যাবর্তনে আমি বলবো যে গুরুত্বপূর্ণ সারথী হিসেবেও তারা স্টেক রাখবেন। তো সেই জায়গাটাই আমি এখন একটু ক্লিয়ার করা দরকার। আসলে প্রত্যাবর্তন, প্রত্যার্পণ দুটির ভিতরে অত্যন্ত বিস্তর ফারাক।
আমি আপনাকে একটু পিছিয়ে নিয়ে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিলেন, আপনার কাছে মনে আছে যে এই যে আইসিটির আসামিদেরকে কিভাবে আসলে তাদের এই ইয়াগুলোকে খারিজ করে দেওয়া হলো, মামলাগুলোকে? ইদার আইসিটির কোনো রায়, কোনো ভার্ডিক্ট কিন্তু অ্যাপিলেবলই না, চেঞ্জেবলই না, এটা অ্যাপিলও করা যায় না, তারপরেও সেই মামলাগুলো কিন্তু অটো খারিজ হয়ে গেল। তো পথ তো ইউনুস প্রশাসন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। এখানে তো আইনের অনেকগুলো ফাঁক রয়েছে। আপনি যদি আইসিটি অ্যাক্ট 1973 তে যান, সেখানে খুব সুন্দরভাবে বলা আছে যে আপনি কোনো ফৌজদারি অপরাধ এক্সেপ্ট এটা ওয়ার ক্রাইমের সাথে মানে জড়িত, আপনি এ ধরনের বিচার কিন্তু করতে পারবেন না। তো সেই জায়গাটাই যেখানে ফান্ডামেন্টাল কজের উপরে একটা ভায়োলেশন আছে, আইনের অত্যন্ত বিস্তর ফারাক রেখে আসলে বিচার প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গাটাই কিন্তু এগুলো ওই উদ্ভূত পরিস্থিতিতে টিকবে কিনা আমার কাছে মনে হয় না। এবং এই সরকার কি আসলে এটা ট্যাকেল দিতে পারবে কিনা সেটাও আমার কাছে আমার কাছে অত্যন্ত আশঙ্কাজনক লাগে যে এই সরকারের সেই দৃঢ়তা রয়েছে যে এই বিষয়গুলোকে ঠেকিয়ে দেবে। কারণ এই জায়গাটাই আন্তর্জাতিক মহল, দেখুন এমনি ভারত তো এতদিন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে দেয়নি। সেখানে যে কিছুই হচ্ছে না, সেখানে যে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ একটু আগায়নি, তাদের সতীর্থদের নিয়ে, তাদের শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে, তাদের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে যে সকল দেশের সাথে, সে সকল দেশের সাথে তাদের আলোচনাটা আগায়নি, ব্যাপারটা তো একেবারেই এরকম না। মাননীয় প্রধানমন্ত্রী খুব সিগনিফিকেন্টলি বলার চেষ্টা করেছে যে আমরা বিচার ফেস করতে চাই, আমরা আত্মসমর্পণ করব, আমরা দেশে ফিরবো, আমাদের নেতাকর্মীকে নিয়েই ফিরবো, এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশ যদি আমাদের সাথে থাকে, সেই জায়গাটা বাংলাদেশের মানুষ সাড়া দেবে। সেই সাড়ার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন গণতন্ত্রের একটা মূল ফর্ম হচ্ছে মেজরিটেরিয়ানিজম। মানুষ যদি চায়, মানুষ যদি অপরাধী মনে না করেন, রাজনৈতিক মামলাগুলোতে কি হয় আপনি জানেন নিশ্চয়ই যে রাজনৈতিক মামলাগুলো সাধারণত জনরায়ের উপরে নির্ভর করে। মানুষ যদি একজনকে অপরাধী মনে না করে, মানুষ যদি শেখ হাসিনাকে অপরাধী না মনে করে, তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তনে মানুষ সাড়া দেবে। সেই সাড়াতেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। এটা তো আমরা দেখছি যে এই এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি সাজা মাথায় নিয়েই তো আসলেন, মানে সাজা থাকা অবস্থায় সরকার পরিবর্তন হলো, তার মামলাগুলো সব হাওয়া হয়ে গেল। তো সেটাই আমি বলছি যে রাজনৈতিক মামলা সব সময় এটা সত্যতার মানদণ্ড এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ পরে। প্রথম কথা হচ্ছে যে এগুলো আসলে জনগণের আদালতে বিচার হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে প্রত্যাবর্তন করে, বাংলাদেশের মানুষ যদি তাকে অপরাধী মনে না করে, এবং আজকের বাস্তবতা তো ভিন্ন। আজকে স্টুডেন্ট আন্দোলন যেটা চলছে এখন, সেখানেও আপনি ছাত্রছাত্রীদের কথা বলেন, সেখানেও কিন্তু শেখ হাসিনার নাম উঠে আসছে, সেখানে দীপু মনির কথা উঠে আসছে। তারা যে প্রতারিত হয়ে এই আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলনের একটা মিথ্যা ফল এই সরকার গ্রহণ করছে, অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে, সে কথাটা কিন্তু তাদের কথাতে উঠে আসছে। এবং তারাও কিন্তু অনেকে বলার চেষ্টা করেছে যে এই অনুচিত এবং অবৈধ উপায়ে একটা রাজনৈতিক দলকে সুযোগ না দিয়ে যে সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে, তাদেরকে ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত, এবং এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন, এটা কিন্তু অনেকের মুখ থেকে আমরা শুনছি। তাহলে এই কথাগুলোকে আমি ঠিক আমি শুনবো না বা পাশ কাটিয়ে যাবো, এটা তো কতদিন আমি করবো, তাই না? যখন এরকম একটা আলোচনা চলে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে, তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে তিনি আসবেন, এবং তিনি যেহেতু বলেছেন যে ডিসেম্বরের ভিতরে তিনি ঢুকবেন, সেখানে আছে। আমরা খুব আশা করছি যে ডিসেম্বরের আগেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী পর্যায়ে জাতীয় নেতা, তাদের প্রত্যাবর্তনের ব্যাপারে কয়েকটি নিশ্চিতযোগ্য মহল থেকে আমরা শুনতে পেয়েছি তাদেরকে ইতিমধ্যেই দেশে ফেরার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। তো সেই জায়গাটায় তারা কতটুকু সাড়া দেবে, সাড়া দিয়ে দেশে প্রত্যাবর্তন করবে, নাকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আসবে, নাকি তারপরে আসবে, সেটা বিবেচনার বিষয়, সামনে না দেখলে বোঝা যাবে না। তবে আমরা আশাবাদী, আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার নির্ধারিত সময় যেটা বেঁধে দিয়েছেন সেটার ভিতরেই ফেরত আসতে পারবেন, এবং এর ভিতরেই আইনি জটিলতাগুলো এবং বাংলাদেশের প্রেক্ষাপটগুলো পরিবর্তন হবে। সেই প্রেক্ষাপট পরিবর্তনের পিছনে আন্তর্জাতিক মহলের সহযোগিতা, সহমর্মিতা শতভাগ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবে। না, এইটা আপনি যেমন সরল একটা হিসাব বললেন যে এটা বোঝাই যাচ্ছে, কিন্তু আমি যদি আরেকটু স্পেসিফিক করে আপনার এই কথাটুকু শুনেই শেষ করতে চাই, সেটা হলো যে
শেখ হাসিনা দেশে ফিরলেন বা ফিরবেন, বাংলাদেশের সরকারের প্রভাব বা সরকারের উপর প্রভাব কি পড়বে না পড়বে, কিন্তু ভূরাজনীতির ক্ষেত্রে অন্য দেশগুলো, যেই দেশগুলোর কথা আমি বললাম একটু আগে, আপনি যেটি বললেন, ভারত তো একটা স্টেক হোল্ডার আছেই, কিন্তু অন্যরা কেন যে শেখ হাসিনা ফিরলে তাদের কি, আপনি এইটা, আমি এর আগের প্রশ্নটা হয়তো আপনি ঠিক ক্লিয়ার বুঝতে পারিনি বা কিছু, সোজা কথা যে ভূরাজনীতির ক্ষেত্রে অন্য দেশগুলো শেখ হাসিনা ফিরুক না ফিরুক, শেখ হাসিনা বাংলাদেশে গেলে সরকার কি করবে না করবে, শেখ হাসিনার দিকে মানে তাদের কি আসলে, কেন তারা এটার মধ্যে তাদের নজরকে ইনভলভ করবে? আপনি খুবই চমৎকার ভাবে আসলে প্রশ্নটা করেছেন। আমারও এটা খুব ক্লিয়ারলি সহজভাবে, যতটা সহজভাবে অ্যান্সারটা দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করি। দেখুন, ভারত নিয়ে কোনো বিতর্ক থাকার কথা বা প্রশ্নের উত্তর দেওয়া আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরে আমি বলি যে দেখুন, এই জায়গাটাই হিস্ট্রিক্যাল ফুটপ্রিন্ট আমরা যেটা বলি, যে বাইলিটারাল রিলেশনে একটা হিস্ট্রিক্যাল, আমরা বলি না যে বাংলাদেশ আওয়ামী লীগের সফরগুলোতে আপনি দেখতেন যে বাংলাদেশ এবং ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক, এই ঐতিহাসিক সম্পর্ক যে হিস্ট্রিতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতকে সহযোগিতা করেছে, যে বাংলাদেশের এই ল্যান্ডটাকে ব্যবহার করে ভারতকে ডিস্টেবিলাইজ করার মতো কোনো প্রেক্ষাপট বাংলাদেশের সরকার সুযোগ দেবে না, যেটা বিএনপি সরকারের প্রতি ভারতের একটা বড় ক্লেম ছিল। আপনারা জানেন ওই 10টা কষ্ট, ওদের বাবর কাহিনী, তারেক রহমানের জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততা, অর্থ লেনদেন, এই বিষয়গুলো কিন্তু তারা বিভিন্নবার বলার চেষ্টা করেছে। শুধু তারাই না, এফবিআই বলার চেষ্টা করেছে। আচ্ছা, সেই জায়গাটাই ভারতের যে কনফিডেন্সের জায়গাটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি, সেই কনফিডেন্সের জায়গাটা শুধু একটি অ্যাসপেক্টের উপর, যে তাদের বাংলাদেশের ল্যান্ডটাকে ব্যবহার করে ভারতকে ডিস্টেবিলাইজ করা বা ভারতকে ডিস্টারবেন্সের ভিতরে আনা, এই ধরনের কোনো ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কখনো যায়। সে কারণে তাদের একটা আমি বলবো সহযোগিতা, এটা ভারত দিয়ে আসছে, দিয়ে যাবে, একটা বিষয় গেল। ভারতের ব্যাপার নিয়ে আলোচনা থাকার কথা না। 2 নম্বর যেটা আমেরিকা নিয়ে আমি যদি একটা ধরেন পাকিস্তান, তাদের অনুসারীদেরকে বেশ উদ্বিগ্ন মনে হয়, সেটা কেন? শেখ হাসিনা দেশে ফিরলে পাকিস্তান উদ্বিগ্ন হওয়া বা তাদের অনুসারী কেন উদ্বিগ্ন হবে? দেখুন, শেখ হাসিনা অনলি ইম্বডিমেন্ট ইন বাংলাদেশ, আমি বলতে পারি যে এই মুহূর্তে 1971 সালে আমার মনে হয় যে শেখ হাসিনার চেহারা দেখলে ওনার মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা মনে পড়ে যায়, এরকম একটা কিছু হতে পারে। আর ওই যে কনফিডেন্সটা, উনি যে কখনো আপোষ করেনি, এই যে মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়গুলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে কখনো আপোষ করেনি, এই বিষয়টা কিন্তু আপনারা হাড়ে হাড়ে টের পেয়েছেন 5ই আগস্টের পরে। তো সেই জায়গাটাই পাকিস্তানের ভীত সন্ত্রস্ত হওয়ার অত্যন্ত যুক্তিযুক্ত কারণ আছে বলে আমি মনে করছি। কেননা এই মুহূর্তে তো তারা বিস্তার লাভ করার চেষ্টা করছে। আসলে মানে আশ্চর্যজনক ঘটনা হলে আপনি বুঝতে পারবেন যে দেখেন, পাকিস্তানেও কিন্তু জামাত ইসলামী আছে, কিন্তু জামাত ইসলামী পাকিস্তানে কোনোদিন কিন্তু সরকার গঠন করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী, পাকিস্তান সবসময় বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করে যায়, কিন্তু পাকিস্তানের যে রাজনৈতিক দলগুলো আছে তারা অত্যন্ত সাপ্রেশন রাখে তাদের পাকিস্তান জামাত ইসলামের পক্ষে। তো এটা খুবই হাস্যকর ব্যাপার যে কেন আসলে এই দ্বৈত নীতি তারা ফলো করে। তো সেই জায়গা থেকে পাকিস্তানের উদ্বিগ্ন হওয়ার অত্যন্ত মানে অনেক যুক্তিযুক্ত কারণ আছে, এবং তাদের এই বিস্তার, তাদের আমার মনে হয় না যে তারা এই ডিপ্লোম্যাটিক রিলেশনটা নামমাত্র ছিল শেখ হাসিনা যখন ছিল পাকিস্তানের সাথে, এই এতটুকু শেষ পর্যন্ত তিনি প্রত্যাবর্তন পরে থাকবে কিনা আমার কাছে মনে হয় না। চায়না, রাশিয়া, তাদের যদি নজর থাকে, তারা কি আদৌ নজর রাখার দরকার আছে? তারা কি নজর রাখছে শেখ হাসিনা ফেরার প্রতি? রাশিয়ার সবসময় রাশিয়ার সফট কর্নারটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ছিল, এবং বাংলাদেশ আওয়ামী লীগের কোন জায়গায় যদি সহযোগিতা ডিপ্লোম্যাটিক কমিউনিটি লাগে, সেই প্রশ্নে রাশিয়া যে বাংলাদেশকে আওয়ামী লীগকে সহযোগিতা করবে সেটা এই সরকার বা 5 আগস্টের সফরগুলো দেখলে আপনি বুঝেছেন যে কোনো সরকার বা কোনো মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কেউ কি রাশিয়া সফর করেছে, রাশিয়ার সাথে কেউ কি কোনো কথাবার্তা বলেছে বা চেষ্টা করেছে? কেন করেনি? সেটা একটা বৃথা প্রচেষ্টা হবে। এটাও একটা ঐতিহাসিক সম্পর্ক, যে ওই যে 7ম নৌবহরের বিপক্ষে রাশিয়ার যে অবস্থান, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে
রাশিয়ার সাথে যে বায়োলেটারাল রিলেশন, সেই রিলেশনটা কিন্তু সম্পূর্ণটাই বিল্ড হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সময়, এবং এটা যতটা ক্যারি হয়েছে, যতটা আমরা মেনটেন করেছি, এগিয়ে নিয়ে গেছি, সেটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সময়। তো সেই জায়গাটাই কিন্তু আমরা বলবো যে অনলি কম্পিটিটর এই বিষয়টাতে বাংলাদেশের ব্যাপারে। আমেরিকার বিষয়টাতে খুব ছোট করে আসতেছি। দেখুন, আমেরিকা এই মুহূর্তে যে কাজটা করছে এই সরকারের কাছে, তারা বারবার একটি বিষয় বলে, দেখুন এই যে চায়নার সাথে করিডোর নিয়ে কথাবার্তা মান্দালায়া হয়ে যে করিডোরটার কথা বলা হচ্ছে, এই সফরেও তারেক রহমানের সফরেও তারা কথা বলে আসছে, সেটা নিয়ে বাংলাদেশ কিন্তু কোনো কমেন্ট করেনি। তারপরেও কিন্তু মার্কিন রাষ্ট্রদূত এটা নিয়ে চটেছে। এখানে কয়েকটা, চায়না সফরটা তো খুব সেন্সিটিভ একটা বিষয়। এই জায়গাটায় দুটি গুরুত্বপূর্ণ সেক্টর চায়নার চায়নাকে দেওয়া হয়েছে নদী ব্যবস্থাপনার জন্য। তারপরে এই করিডোরটা তাদের পক্ষ থেকে প্রপোজ করা হয়েছে বাংলাদেশে, যে তারা আসলে এই করিডোরটা চায় বাংলাদেশের কাছ থেকে। সেটা এখন এই যে চায়নার সাথে দহরম মহরম, সফট লোন চুক্তি, তারপর ইনভেস্টমেন্ট, বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ ক্ষেত্রে, তো সেই বিষয়গুলো তো অলরেডি বাংলাদেশ চুক্তিবদ্ধ আমেরিকার সাথে, যে এই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল কোঅপারেশনে উইদাউট কনসার্ন বাংলাদেশ চায়নার সাথে যেতে পারবে না। তো সেই জায়গাটাই আমেরিকা যে চটবে না, আর আমেরিকা যে বাংলাদেশের সরকারকে টাইট দেবে না, আমি আপনাকে বলে দিয়েছিলাম। কিন্তু এখানে আপনার চায়নার যে আলোচনায় আমি সেখানে আমি বলেছিলাম যে এটা একটা টোটালি ফেইল্ড সফর, এখানে কিছুই সম্ভব না, এখানে লোন পাওয়াও সম্ভব না, বেল্ট ইনিশিয়েটিভে তাদের ইনভেস্টমেন্টও সম্ভব না, তারা করিডোরও দিতে পারবে না। এই যে আলোচনাগুলো হয়েছে, কিছুই তারা দিতে পারবে না, কিছুই হবে না বাংলাদেশে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এই জায়গাটা একটা বড় স্টেক হোল্ডার আমেরিকা, সেই আমেরিকার একটা কৃত্রিম প্রেসারের উপরে এই সরকার পড়বে। এই প্রেসারটা কি এখন আমেরিকা দিতে চায়? দেখুন, আমেরিকা যে এই সরকার তারেক রহমান প্রশাসনকে যে চাপটা, যে কথাটা বারবার বলে আসছে, যে আপনারা আওয়ামী লীগের রিকনসিলিয়েশন নিয়ে কি ভাবছেন, আওয়ামী লীগের ব্যাপারটা নিয়ে কি ভাবছেন, আপনি আওয়ামী লীগের উপর প্রেসার। দেখুন, এই সরকার কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগের প্রেসার ক্রিয়েট ওইভাবে প্রচ্ছন্ন ভাবে কিন্তু করা হচ্ছিল না প্রথম দিকে, এখনো কিন্তু ওই রকম না। প্রেশারটা কিন্তু দেওয়া হচ্ছিল জামাতকে দিয়ে, এনসিপি কে দিয়ে, বৈষম্য বিরোধী এই যে এদেরকে দিয়ে কিন্তু মার্কেটে একটা রাজনৈতিক মাঠে একটা প্রেশার ক্রিয়েট সরকার করে রাখার চেষ্টা করছে, যেটা একটা বাহ্যিক চাপ সরকার বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এই যে প্রভাবটা এই জায়গাটাতে আমি বলবো যে সরকারকে বারবারই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আপনারা কি ভাবছেন। এবং চায়না সফরের পরে এই প্রশ্নটা আরো প্রকট আকার ধারণ করেছে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগকেও কিন্তু একটা, আমি বলবো যে খুব অর্গানিক ভাবে এই আমেরিকান প্রশাসনের কিন্তু এই ডিপ্লোম্যাটিক কমিউনিটিটা পেতে পারে সেই জায়গাটায়। তো সেই জায়গাটা আমি বলবো যে এই সরকারকে ক্রমশ চাপের মুখে রাখা এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উদ্ধার করা, এবং সেইটার নিমিত্তে বাংলাদেশের পলিটিক্যাল ফিল্ডে একটা কম্পিটিটিভ আমি বলবো যে গ্রুপ তৈরি করে রাখা। দেখুন, এটা তো একেবারে মনোপলি হয়ে গেল যে বিএনপি এবং জামাত সবাই একই সুরে কথাবার্তা বলতেছে, এই জায়গাটায় তো কোনো কম্পিটিটর নাই। যখনই আপনি মার্কেটে একটা কম্পিটিটর এনে দেবেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনৈতিক এই ফিল্ডটাতে চলে আসবে, তখন কিন্তু বার্গেনিং চিপটা হাই হয়ে যাবে আমেরিকার জন্য। আপনি সেটা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বলুন, কিংবা আপনি বিএনপির সাথে বলুন, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া বলুন, কিংবা বিএনপির এক্সিস্টিং সরকারের সাথে একটা নতুন দর কষাকষিতে যাওয়া বলুন, সে যেখানেই বলুন না কেন, আমেরিকা কিন্তু একটা একক একক আমি বলবো রোল প্লে করতে পারবে। তো সেইটার ক্ষেত্র হিসেবে মার্কেট একটা কম্পিটিটর আনা, সেই জায়গাটাই বাংলাদেশ আওয়ামী লীগকে সহযোগিতা করার ব্যাপারে কিন্তু আমেরিকার সহযোগিতা থাকবে বলে আমি মনে করছি।